কথা শেষ করতে পারলেন না তিনি। বহু কষ্টে চোখের পানি আটকে দীর্ঘশ্বাস ফেলেন। কাইসার ইসলাম তাদের সান্ত্বনা দিলেন, ইহকাল পরকাল নিয়ে কথা বললেন। একটু পর সেখানে এসে বসল তার দুই পুত্র, নজরুল, কাশিমের বোন, জামাইসহ ভাগ্নে আর মেয়ে জামাইরা। শুরু হয়ে গেল তাদের গল্প গুজব। বড় মামা বলে উঠলেন, মিস্ত্রির জামাই কই? হ্যার তো একবারও দেখলাম না। শত্রুতা এখনোই মিটে নাই। যতই হোক দাদা শ্বশুর তো। হ্যার লগে আবার আমগো কিয়ের শত্রুতা? মনোমালিন্য যা আসিল বিয়ের পরে আব্বাই মিটাইয়া নিছে। তাহলে আইলো না কেন? কেটাই কইছে আয়ে নাই? কাল সকালে আইয়া দাদাজনের লগে গপ্প করে গেছে। মোরা সংবাদ হই না, বিকেলেও আইয়া মিস্ত্রি লইয়া দেখে গেছে। জানাজা পড়া কবর দেওয়ার সময়ও আসিল। ও, সবাইরে দেখলাম কিন্তু তারে দেখলাম না, তাই জিগাইলাম। বিয়ার বয়স তো আইতেই পারি নাই। এক গ্রামের, তাই বাড়িতে গেছে কা? বহু বছর পর একসঙ্গে হয় তাদের গল্পের আসর জমে উঠল। চৈতন্যেসার ভীষণ জ্বর। মিসি তার শিওরে বসে এতক্ষণ জলপট্টি দিচ্ছিল। বহু কসরতে সকালে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে পেয়েছে, তবুও জ্বরে ঘরে বিড়বিড় করছেন বৃদ্ধা। দিলারা বেগম ফলমূল নিয়ে ঘরে এলেন। বিছানায় বসে শাশুড়ি কপাল গালে হাত রেখে বলেন, আম্মার কাছে আমি আসি, তুই এখন যা। মিসি মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল। তিনি পিছু ডেকে বলেন, তুই আই যাবি গা? জামাই কি লইয়া যাইতে আইব? বলতে পারছি না, কিছু তো বলেনি। বিহালের দিকে বাড়ি খাড়ি হইয়া যাইব। রেশমা কাজলের পোলাপাইনের স্কুল খোলা। ফাহামিদা পোয়াতি, তাই হ্যার হরি আপাতত থাকতে নিষেধ করছে। তুই কয়দিন থাইক্কা জামা, কাছাকাছি তো বাড়ি। আচ্ছা দেখি। মিসি নিজের ঘরের দিকে পা বাড়ল। পথে দেখা হয়ে গেল ছোট পুপু সরলার সাথে। মুখখানা মলিন, চোখের কোণে শুকিয়ে আছে অশ্রু। রুবিও পাশেই বসা। জামিল আসেনি। এই গ্রামে পা দেওয়ার জন্য তার নিষিদ্ধ। রুবিও একটু পর চলে যাবে। সরলা থাকবে কিনা বলা যাচ্ছে না। এই বাড়ির কেউই তার সঙ্গে কথা বলছে না, এমনকি বোনেরাও এড়িয়ে চলছে। মিস্ত্রিকে দেখতে কেমন করে যেন তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে আজ আর ঘাবড়ল না মেয়েটা। মাথা উঁচু করে গম্ভীর মুখে প্রবেশ করল নিজের ঘরে। ফাহমিদার ঘর এখন আর ফাঁকা নেই। সেই ঘরে তার স্বামী থাকার সম্ভাবনা বেশি। কিছুক্ষণ বাদে ফাহমিদা আর পলি এলো ঘরে। পলির পেটটা একটু উঁচু হয়েছে। ফাহমিদারটা এখনো বোঝা যাচ্ছে না। ননদ ভাবিতে দুজনেই বিছানায় বসেছে। পেটে হাত বুলাতে বোলাতে ফাহমিদা বলল, তোর ইচ্ছে করে না কি? মা হইতে? কবে হবে? জামাইরে কোষ না কেন? বাবু আর শখ নাই বেটার? লজ্জায় গিলে খেয়ে চোখ মুখ কুচকে নিল মিসি। মুখ ফিরিয়ে পড়ল, তোমাদের মুখে কিচ্ছু আটকায় না না? বিয়ের পর তুমি যা তা হয়ে গিয়েছো আপা। লজ্জায় কি আছে? এমন ভান করে যেন জামাই ধরে নাই, সই নাই। তোমরা আসলেই যা তা, তোমাদের সঙ্গে কোনো কথা নেই। আরি, বলে ঘর থেকে বেরিয়ে এলো সে। ছোট বলে যখন তখন তাকে লজ্জা দিতে চলে আসে এরা। পথে দেখা হয়ে গেল পরিচিত এক মুখের সাথে। তাকে দেখে ফ্যাল করে তাকিয়ে রইল আরিফ। শাড়ি পরে মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। আগে থেকে স্বাস্থ্য খানিকটা কমেছে, তাতে যেন লাগছে অপসরা। মুখ ফুলিয়ে বলল, জামাই কি তোকে খেতে দেয় না? এত চিকন হয়েছিস কিভাবে? আরিফের সঙ্গে বরাবরই মিশ্রির দা কুমড়ো সম্পর্ক। সে মুখ বাঁকিয়ে বলল, আগে থেকে সুন্দরী হয়েছি তাই না? পেটনি হয়েছিস? তার মানে সুন্দরী? কই তোর কাইলা জামাই? কাইল্লা কাকে বলো? তোমার থেকে অনেক সুন্দর, লম্বা, শক্তিশালী। তোমার মতো চিকাকে মাথায় তুলে আছাড় মেরে দিতে পারবে। চুপ মুটকি। জামাই নিয়ে কি গর্বের কথা! ঠিকই তো বিয়ে না করার জন্য কেঁদেছিলি। একবার পালাতে পারলে এখন আমার বউ হয়ে ঘুরতে হতো। ভালো হয়েছে পারিনি। পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা। আরিফ সেদিকে তাকিয়ে সামান্য হাসল। গোলাটে চোখে বেদনার ছাপ স্পষ্ট। যে বেদনা সম্পর্কে কেউ কখনো জানেনি, আর না কখনো কেউ জানতে পারবে। যা মানুষের ভাগ্যে থাকে না, তা সত্ত্বেও চেষ্টার পরও সে অর্জন করতে পারে না। আর যা ভাগ্যে থাকে তা পাহাড়ের চূড়ায় থাকলেও একদিন ঠিকই না একদিন সেই মানুষটার দরজে এসে কড়া নাড়ে। তার জলজান্ত উদাহরণ তো স্বয়ং মিসি নামক মেয়েটি। নাজির সার ঘরণী। একা একা হাঁটতে হাঁটতে দালানের শেষ মাথায় পৌঁছে গেল মিসি। ফুফাতো বোনদের দেখে থেমে গেল সে। একজন বড় ফুফু তমিজার কন্যা ফিরোজা, অপরজন মেজ ফুফু আবেদার কন্যা শালিক। মিসি তাদের কাছে এসে বসলো। দুজন তাদের
দুজন তার চেয়ে বয়সে বড় হলো এখনো অবিবাহিত, তাই তাকে নিয়ে দুষ্টু কথা বলার সুযোগ নেই। শালিক হেসে জিজ্ঞেস করলো, কেমন আছোস? আলহামদুলিল্লাহ, তুই? আর ভালো থাকা। নানাজনের মৃত্যুতে মন ভালা না। আমায় কইছিল শীত আইলে বেড়াইতে আইব। এবার আইলে অনেকদিন থাকমু, কিন্তু শীত হওয়ার আগেই। মিসি প্রতি উত্তর করলো না, চুপচাপ শুনলো। বহুদিন পর এই মেয়েটার সঙ্গে তাদের দেখা হয়েছে। মেজ ফুপুর দুজন মেয়ে, ছেলে একটা আছে, তবে অনেক ছোট, সুজাতার বয়সী। ফুপুদের মধ্যে মেজে ফুপু সবচেয়ে সুন্দরী এবং তার ধনী ঘরে বিয়ে হলো সন্তানের জননী হতে হতে জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে গিয়েছে, তাই সন্তানদের তেমন একটা কাজ ছাড়া ফুপা করেন না। তাই বাকি ভাই বোনদের সঙ্গে প্রায় দেখা হলো, এদের দেখা পাওয়া ভারী কঠিন। বিকেলের দিকে বাড়িতে মানুষজন কমতে শুরু করলো, সবাই আবার আসবে 4 দিনের মেলাতে। তবে মিসির নানারা আপাতত যাচ্ছে না, একেবারে 4 দিন পরে ফিরবে। ফুপুদের এগিয়ে দেওয়ার জন্য মাসুম রুহুলকে পাঠানো হলো। ইকরাম হোসেন অলিউল খানের সঙ্গে কথা বলতে বলতে নজরুল আর কাশেম আলী পথ ধরে হাঁটছেন। কথার এক ফাঁকে অলিউল খানকে নিয়ে হাঁটার গতি কমিয়ে দিলেন কাশেম আলী। বাকিরা সামনে এগিয়ে যেতেই তিনি বললেন, মৃত্যুর আগে আব্বাই একটা আবদার করেছিল দুলাভাই। কি আবদার? কথাটা বলার জন্য থেমে সময় নিলেন তিনি। অলিউল খানের আগ্রহ বাড়ল, জিজ্ঞেস করলেন, আমগুলো ইয়া হয় শালিকের বিয়া লইয়া। কথার মধ্যে থামাথামি আমার পছন্দ না কাশেম, যা কয় আর জলদি কও। আমনে তো জানেনই সব। মাইয়া জামাইগো মাঝে আমনেরই আব্বাই একটু বেশি বিশ্বাস করত। তার কইতে তেনার লাইগাই তো এত সম্পদ, ক্ষমতা চাষ তো ভাগ্যর থাইকা রক্ষা করতে পারছি। আব্বার ইচ্ছা হইছিল নওশাদের লগে শালিকের বিয়া দিত। কাইল সকালেই কথাটা তুইল, আর তারপরেই তো নৌসাদ কেডা? ফতের চাচার নাতি, সুবহান ভাইয়ের সুডোপোলা। বড়ডার লগে তো আমার মাইয়ারই বিয়া দিচ্ছেন আব্বাই। ওলা কেমন? পোলা ভালা, বড়ডার থাইকা ভদ্র, নম্র স্বভাবের, অনেক শিক্ষিত, শহরের বড় বিশ্ববিদ্যালয় থাইকা ডিগ্রি লইয়া আইছে। আমনে চাইলে আলাপ করাই দিমু, তবে একটু খুঁত আছে। খুঁত তো চান্দেরও থায়, তাই না? তবে ধরতে পারেন ওইটা অল্প বয়সের ভুল। ভুল মানুষ মাত্রই করে। কি ভুল? কাশেম আলী পিতার মতো অত বুদ্ধিমান না হলেও কথার প্যাসে মানুষ নাচাতে পারেন ভালোই। তাই প্রথমে এই কথাটা বললেন না, বরং হাঁটতে লাগলেন সামনের পথ ধরে। আগে গুণ বলা যাক, তারপর না হয় খুঁত। ঠান্ডায় নিমজ্জিত কুয়াশার চাদরে মোড়ানো একটি নিস্তব্ধ রাত। গ্রামের মানুষ ঘুমে বিভোর। কোথায় কি হচ্ছে সেই দিকে কারোর কোনো খেয়াল নেই। হঠাৎ কারোর পায়ের আওয়াজে গোয়ালের গরুগুলো চিৎকার করে উঠল। তবে সেই চিৎকার বেশিক্ষণ স্থায়ী হলো না। পরিচিত মুখ দেখে থেমে গেল তারা। ভেতর থেকে ভেসে এলো আমিরুল শাহর ঘুমন্ত কণ্ঠের চিৎকার। ক্যাডারে? চাঁদের আড়ালে লুকায়িত মুখগুলো আরও সতর্ক হলো। সব দিন পাগলে খুঁটি থেকে শক্ত বাঁধন খুলে গলে সুস্থ একজোড়া ষাঁড় গরু আর একটি দুধের গাভী নিয়ে সাবাড়ির পেছনে ফটক দিয়ে বেরিয়ে এলো। শুনশান মহাসড়কের কিনারায় দাঁড়িয়ে আছে একটি পিকআপ। চালকের আসনে ঘুমে টলছে মিল্টন। জানালার কাছে আচমকা টোকা পড়ল। তাতেও ঘুম না ভাঙাই নাজির দাঁতে দাঁত পিষে বলে উঠল, ওঠ গোলামের পুত। লাফিয়ে উঠল ছেলেটা। দরজা খুলে বেরিয়ে এসে জোরপূর্বক হেসে বলল, সারাদিন খাটাইছেন, এখন আবার রাইতেও কাম করাইতেছেন ভাইজান, তাই ঘুমাইয়া গেছিলাম। এই গরু তিনটা বিল্লাল ভাইয়ের দোকানের পাশের গোডাউনে নিয়ে বাইন্দা রাখবি। আমার কথা কইরেই ব্যবস্থা কইরা দিব। মিল্টন মাথা নাড়ালো। তিনজনে মিলে গরু তিনটা বহু কসরতে গাড়িতে তুলে শক্ত করে বাঁধল। ইতস্তত করে বলল, এইটা কি ঠিক হইয়াছে ভাইজান? আমরা চুরি করতেছি, যদি হেরা যায় না যায়। আইসে আমার সৎ মানুষ, মহিষের গাছের আম হরবি চুরির সময় মনে থাকে না? ওইগুলো আর গরু কি আর এক? একই, চুরি মানে চুরি, কিন্তু আমার ডারে চুরি কয় না। ওরা আমার গরুরে বিষ দিয়ে মারছে, কিন্তু আমি তো আর একমতো জালেম না। তার উপর এমন কইরা চলতে থাকলে খুব তাড়াতাড়ি আমি ফকির হইয়া যাবো। তোর কামও পুরুষ, তাই এইটাই শোধ নেওয়ার সঠিক পথ। এই গরুগুলো চড়া দামে বেশ্যা। কথা শেষ না করে থেমে গেল নাজির। নওশাদ বলে উঠল, আবার গরু কিনবা?
না, পরে ভাইবা দেখমু। এখন দুইটায় গিয়ে আসল কাম কইরা আয়। বল্টুরে বিশ্বাস নাই, গাড়ি চালানোর সময় আবার না ঘুমাইয়া যায়। আর মুখ যাতে বন্ধ থাকে। কাকপক্ষে যদি টের পায় তাহলে তোরে আমি ইচ্ছা মতো খিস্সা দিমুরে বল্টু। মিল্টন দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল, মাথায় হাত রেখে দুদিকে নাড়িয়ে পড়ল। কি যে কর না ভাইজান, আপনি যা করেন তাই আমার কাছে ঠিক। যে আপনার শত্রু সে আমারও শত্রু। কেউ জানবো না এই মিল্টন সবসময় আপনার লগেই আছে। নাজির সন্তুষ্ট হলো। মিল্টনকে সে নিজের ভাইয়ের থেকেও বেশি ভরসা করে। তার কাঁধে হাত রেখে বলল, এর লাইগাই তো সব গোপনীয় গুরুত্বপূর্ণ কাজে তরে ডাকি। মিল্টন খুশি মনে চালকের আসনে গিয়ে বসলো। নওশাদ বসলো তার পাশের আসনে। নাজির দুজনের উদ্দেশ্যে বলল, ভোর হওয়ার আগে গ্রামে ফিরে আবার চেষ্টা করবি, না হইলে লোকে সন্দেহ করতে পারে। কাল তোর ছুটি বল্টু, সারাদিন বিশ্রাম নিস, হাজিরা পাঠাইয়া দিমু। মিল্টন মাথা নাড়িয়ে ইঞ্জিন চালু করলো। কিছু সময়ের ব্যবধানে কুয়াশার আড়ালে মিলিয়ে গেল গাড়িটি। নাজির সেখান থেকে বাড়িতে চলে এলো। ফটকের দরজা ভালো করে লাগিয়ে ঘরে ঢুকে খিল দিল। আজ তার শান্তিতে ঘুম আসবে। মনে হচ্ছে জীবনের প্রথম দারুণ একটা প্রতিশোধ নিতে পেরেছে সে। ভোরের আলো ফুটে যখন সকাল হলো তখনই বাড়িতে গতকালের মতো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তবে আজকের চেঁচামেচির কারণ ভিন্ন। বাইরে থেকে ফরিদার আহাজারি ভেসে আসছে। সেই শব্দে গাছ ঘুমটা ভেঙে গেল নাজিরের। দুহাত মাথায় তুলে আড়মোড়া ভেঙে দরজা খুলে বেরিয়ে এলো। উঠোনে মোটামুটি বাড়ির সবাইকে দেখা যাচ্ছে, সাথে আছে আশেপাশের প্রতিবেশীরাও। নওশাদ বসে আছে বারান্দায়। এক পলক তাকে দেখে নিমের ডাল ভেঙে মেসাক করতে লাগলো নাজির। বলল, প্রত্যেক ভেন্নাকালে গাইডাল নিকো মতন চিল্লাচিল্লি করেন, সমস্যা কি? বাড়িতে কি আর থাকতে পারবো না? কন্দনরত কণ্ঠে কাউকে অভিশাপ দিচ্ছেন ফরিদা। নাজির কটাক্ষ করে মনে মনে বিচ্ছিরি এক গালি দিয়ে বলল, তোর মতো দোয়া কবুল হইব না কখনো। তোরা কুপাইলেও আমার মন শান্তি পাইব না। স্যামিউল আর শাহরিয়ার মিলে পুরো বাড়ি আরেকবার চক্কর দিয়ে এসেছে। পেছনে ফটক দিয়ে যে গড়িগুলো নিয়ে যাওয়া হয়েছে তা তারা নিশ্চিত। তবে নীলকে এত সাহসকার একজনের পক্ষে এমন কাজ করা তো সম্ভব নয়। তবে এ যেন কোনো ধুরন্ধর চোরে কাজ, তা আর বুঝতে বাকি থাকে না। সামিউল বলল, কাল রাইতে মনে হয় ঢাকাত আইছিল। আমগো গোয়ালে দুইটা গরু লইয়া গেছে, লগে একটা গায়ও আসিল। আমিরুল শাহ দুর্বল কণ্ঠে বললেন, কয়দিন আগেও একজন দাম করছিল, কিন্তু আমি বেশি নাই। পরের ঈদে হাটে উঠামো ভাবছিলাম, অথচ হারামজাদারা সব লইয়া গেল। সব খাটাকুটনি শেষ। লোকটার সাথে বাকিরাও হাই হুতাশ করলেন। একের পর এক ঘটনায় ইতিপূর্বে গ্রামবাসীর মনে মারাত্মক ভয় ঢুকে গেছে। দিন দিন গ্রামটি মানুষের বসবাস অনুপযোগী হয়ে উঠছে। এত ভয় নিয়ে থাকা যায়? অথচ একটা সময় রাত বিরেতেই উঠোনে ঘুমিয়েছে গরমের হাত থেকে বাঁচতে। পারভেজ দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচার গরু নিল না, নাজির ভাইয়ের গরু নিল না, কিন্তু আমগো গরু নিয়ে গেল, তাও আবার তিনটা। মাটিতে থুতো ফেলে চোখ রাঙিয়ে পারভেজের দিকে তাকালো নাজির। এতগুলো মানুষ না থাকলে নির্ঘাত ছেলেটার পাছেই দুটো লাথি মারত সে। ইচ্ছেটা দমন করে দাঁতে দাঁত পিষে বলল, নাজির ভাইয়ের দুইটা গরুরে যে তোমার বাপ আর মামাই মিল্লা বিষ দিছে, তখন তো একটা কথাও কও নাই। এখন নাজির ভাইয়ের গরু নেয় নাই দেখিয়া জ্বালায় উঠছে। জ্বালা মিটাইয়া দিমু একেবারে। চোখ দিয়া দেখো না গোয়ালে যে তালা মারা। পারভেজ চুপসে গেল। আমিরুল শাহ আচানক রেগে গেলেন। কি কইলি? আমি তোর গরু মারছি? আমনে ছাড়া আর খেড়ায় মারবো? ছোট চাচা বা চাচি আমনে মতো হিংসুটটা না। মারলে আমনে মারছেন, নয়তো আমনের শালায় মারছে। নাজির! পাটার মতো চিল্লাইবেন না, আমার কান ঠিক আছে। তুই এই কাম করছস? প্রমাণ ছাড়া চুরির অপবাদ দিলে আমনের খবর কইরা ছাড়মু। এমনিতেই নিজের জ্বালায় বাঁচি না, কত বড় একটা লস খাইলাম। আবার বউটাও বাপের বাড়িত, ধুর ভাল লাগে না। কলপারে চলে গেল নাজির। মমিনুল শাহ ঠোঁট টিপে হেসে চলে গেলেন ঘরে। যাই হোক, নাজির যে তাকে বিশ্বাস করে তা আর বোঝার বাকি রইল না। এদিককার চিন্তা আপাতত কমল। মুখ ধুয়ে কলপার থেকে বেরিয়ে এলো নাজির। হাঁক ছেড়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, বলদের মতো এনে বইয়া রইছস কেন? খাইছস কিছু? নওশাদ দুদিকে মাথা নাড়ল। চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে। নাজির তাড়া দিয়ে বলল, রানতে পারমু না, আয় বাজার থাইকা খাইয়া আহি। এরপর আবার বাইর হইতে হইব, কত কাম আমার। আমার রান্না শেষ, বাড়ির বাইরে খাওয়া চলবো না। আমনে খান। দুইটা বাড়ি মারলে সোপা যাইব গা।
চুপচাপ খাইতে গেলা। তর্কে জড়ালো না নাজির। নিজের কেঁচো হারালেই ফরিদা অসুস্থ হয়ে যান। আজও ব্যতিক্রম হলো না। নাকের পানি চোখের পানি এক করে তিনি ঘরে চলে গেলেন। রান্না বসালো পিথি। পাশ কাটিয়ে যাওয়ার সময় আমিরুল শাহ চাপা ক্ষোভ নিয়ে বললেন, তুই ছাড়া আর কারো এমন সাহস হইব না নাজির, কামটা ঠিক করলি না। অবুঝের মতো করে তাকিয়ে রইল নাজির। মুখ ভার করে বলল, এমন একটা কথা আমারে কইতে পারলেন, প্রাণের চেয়েও প্রিয় চাচা। এর আগেও তো বাড়ির ডাকাত আইছিল, আইয়ে নাই? আমিও তো এই ডাকাত ধরছি। গত রাইতে আমনের সামনে আমি ঘরে ঢুকছি, আবার আমনের সামনেই সকালে শব্দ হইন না বাহির হইছি, তাইলে? ফজরে নামাজ পড়স নাই তুই, তখন দেহস নাই? নিজের গরুই তো মরা দেখছি ভরে, আমনেরটা আসে না গেছে কেমনে জানমু? এত যুক্তির সামনে হার মেনে নিলেন আমিরুল শাহ। নাজির হেসে বলল, খেলা এখনো শুরু হয় নাই বড় চাচা। যখন শুরু হইব তখন আর অংশগ্রহণ করার সুযোগ পাইবেন না। মনে আছে একবার আমি আপনারে কইছিলাম আমি আমার বাপের মতন না। আইজ আবার কইতাছি, তবে একটা ভুল শুধরাইয়া আনিতাছি, আমি আপনার মতনও না। বুইরা একদিন আমারে কইল, তুই একেবারে তোর দাদার মতন হইছস নাজির, একেবারে সাহসী সৎ, মিথ্যার এক কথায় পায়ের নিচে ফেলার ক্ষমতা আছে তোর। আমি এই দিন অনেক ভাবলাম, দেখলাম আসলেই আমি দাদার মতন হইছি। কারণ আমার চাচারা তো অমানুষ, মিথ্যুক, ভীতু। তারা অন্যায় করে লুকাইয়া, কিন্তু আমি যা করি সবার সামনে দিয়া। কথা শেষ করে সোজা ঘরে চলে গেল নাজির। আমিরুল শাহ হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। বুড়ো আর কি বলেছে? কিসের খেলার কথা বলেছে নাজির? শীতের মধ্যেই কপালে ঘাম জমল তার। বাম হাতের উল্টো পিঠে মুছে ঘরে চলে গেলেন। সিরাজ নেই, গতকাল বিকেলে বাড়ি ফিরে গিয়েছে। এর কোনো ঠিক নেই। নিজের মর্জি মাফিক চলে, যেখানে খুশি যায়, যা ইচ্ছে করে। অথচ নিজের প্রয়োজনে আমিরুল শাহ তাকে কখনোই পান না। আকবর মিয়ার মৃত্যুর আজ দ্বিতীয় দিন। বাড়ির সব কিছু আপাতত স্বাভাবিক। রান্নাঘরে রান্না চলছে, খাওয়া দাওয়া হচ্ছে, একে অন্যের সাথে কথোপকথন চলছে। চলছে দৈনন্দিন জীবনের সব কাজকর্ম। শুধু সৈয়দুন্নেসার জীবনটাই স্বাভাবিক হয়নি। একজন বয়োজ্যেষ্ঠর মৃত্যুর শোক গেঁথে আছে সবার মনে। সারাদিনের কাজ শেষে বাড়িতে গিয়ে গোসল সেরে খাবার খেলো নাজির। বিশ্রাম না নিয়ে ফিটফাট হয়ে সোজা চলে এলো শ্বশুরবাড়ির ফটকের সামনে। কালো রঙের লোহার দরজা হাট করে খোলা। ভেতর থেকে ভেসে আসছে পুরুষদের কথাবার্তা। এত শত না ভেবে গলা ছেড়ে ভেতরে প্রবেশ করতে নাজিরের ললাটে ভাঁজ পড়ল। উঠোনের একপাশে তৈরি বাঁশের মাঝেই বসে আছেন আরেকজন লোক। চেনা বলতে শুধুই সুজন। ভদ্রতার সহিত সবার উদ্দেশ্যে সালাম দিল নাজির। সবাই সালামের জবাব নিতে সুজনের উদ্দেশ্যে বলল, আমার বউ কই, ডাক দাও। সবার কৌতূহলী দৃষ্টি তার দিকে স্থির। সুজন বসা থেকে বলল, লইয়া যাইতে আইসোস? বাড়ির অবস্থা কেমন জানোস তো? কয়টা দিন থাকুক। পরে না হয় আবার আইয়া বেড়াইয়া যাইও, এখন আমার বউ আমারে ফেরত দাও। সুজন দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলের কথার ধরন আর কখনো বদলাবে না। ইলিয়াস হোসেন জিজ্ঞেস করলেন, কেডা এইডা? সুজন উত্তর দেওয়ার আগেই মাহবুব বলে উঠল, নাতির জামাইকে চিনতে পারছেন না? মিস্ত্রির জামাই। মামা নানা মামাতো ভাই উভয়ের বেশ অবাক হলেন। বিয়েতে উপস্থিত থাকলেও নাজ্জামের মুখ ইলিয়াস হোসেন ঠিক করে দেখেননি, তাই চিনতে বেশ অসুবিধা হলো। ইতিমধ্যে সিফাত মারফত অন্দরে তার আগমনের খবর পৌঁছে গিয়েছে। এত মানুষের ভিড়ে মিস্ত্রি আর লজ্জায় এলো না। কাশিম আলী বেরিয়ে এলেন, মুখ বেজার করে বললেন, মরছিলি কই, ভিতরে আয়, মাইয়া এখন দিমু না। নাজির অবাধ্য হলো না। সৈয়দুন্নেসার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে আছে। আকবর মিয়ার সঙ্গে নদীর ধারে সেদিন কথা বলে সে বুঝেছিল বুড়ো বুড়ি এই যুগের শিরিন ফরহাদ। কে জানে বুড়োকে হারিয়ে তার কি অবস্থা। যেতে যেতে বলল, আমার বউ আমনে দেওয়া না দেওয়ার কেডা? আমার যখন ইচ্ছা লইয়া যামু। দেখ মনে, আমনের আম্মাই কই? ঘরে আয়। কথা বলতে বলতে দুজনেই দালানের ভেতর চলে গেল। পোলার বয়স দেখে অল্প, মনে হয় মাসুমের বয়সী হইব। ওর থাইকায় একটু বড়, রুহেলের পিটাপিটি। আপনারা কি ভাবছিলেন বয়স্ক নাকি? তোমার দাদাই যেমন কোন গান কইল, তাতে মনে না হওয়ার কিচ্ছু নাই। আমগো দাদা জানে কখনো কাউরে লইয়া বাড়িতে গুনগান করে না। যতটুকু ঠিক ততটুকুই কন। শুরুতে আমগো মতামত আসিল না। পোলা ভাইলা হইল রক্সটা তেরা, তাই ভাবছিলাম হয়তো মিস্ত্রি সুখী হইব না। কিন্তু পরে আইয়া হুশ ফিরল। আমগো দাদা জানে কইল নিজের পরিবারে মাংসকল আইগা ভুল সিদ্ধান্ত নিতে পারে না।
গেলেগা তো ডাহো একটু কথা কই, একমাত্র জামাই বইলা কথা, পরিচিত না হইলে হয়। ভিতরে গেছে কথা শেষ কইরা আসুক। সৈয়দুন্নেসা খাটে হেলান দিয়ে বসে আছেন, পাশেই বসা মিস্ত্রি, পারুল আর বেয়েন সেলিনা। কাশেম আলী অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলেন, পারুল ঘর থেকে চলে গেলেন। নাজিরের চোকাচুকি হলো মিস্ত্রির সাথে, ইশারায় কিছু বলতেই সেও ঘর থেকে চলে গেল। সেলিনা সালামের জবাব নিয়ে বললেন, না জামাই না। বৃদ্ধাকে চিনতে পারল না নাজির। কাশেম আলী বললেন, মিস্ত্রির নানি, তোর নানি শাশুড়ি। তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে সৈয়দুন্নেসার সঙ্গে কথা বলল নাজির। বৃদ্ধার মনের অবস্থা ভালো নয়, একটু পরপর শুধু আঁচলে চোখ মোছেন। খারাপ লাগলো নাজিরের, বুড়োকে হিংসে হলো। কি সুন্দর একটা পরিবার পেয়েছে সে, বেঁচে থাকাকালীন সবার থেকে পেয়েছেন সম্মান, আর মৃত্যুর পর সবাই তার জন্য ফেলছে চোখের পানি। অথচ তার বাপদাদার কপাল কতটা খারাপ না, সবচেয়ে খারাপ তার মায়ের কপাল। ভদ্রমহিলা ন্যায্য বিচার পেলেন না, সম্মান পেলেন না, পেলেন না একটু মাটি। সেখানে আর বেশিক্ষণ বসে থাকতে পারল না সে। ঘর থেকে বেরিয়ে আসতেই আবারও মিস্ত্রির দেখা পেল, গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। নাজির বলল, জামাই ছাড়া থাকতে কষ্ট লাগে না? যাও তৈয়ার হইয়া আইও, বাড়ির যামু। আম্মার অসুখ, আব্বারে ছাড়া একটুও থাকতে পারতো না। কেউরে তো হের লগে থাকার প্রয়োজন। আমনেগো বাড়ির তো মানুষের অভাব নাই, কিন্তু আমার ঘর বাড়ি তো খালি পইরা রইছে। কাল 2টা গরু মরছে, ঘরের কি অবস্থা, রান্নাঘর খালি। এইসব ঝামেলা না থাকলে নিতে আইতাম না। কাশেম আলী বুঝলেন তার পরিস্থিতি, বলেন, তাও ঠিক, আইসে রাতটাই শুধু থাকুক, মিলাদের পর লইয়া যাইস। আর দ্বিমত করল না নাজির। এক পলক স্ত্রীর দিকে তাকিয়ে ধীর পায়ে শ্বশুরের পেছন হাঁটা ধরল। মিস্ত্রি আবারও চলে গেল দাদির ঘরে। কাশেম আলী বললেন, আব্বাই কি কইছিল মনে আছে? কত কথাই তো কইছে, কোনটার কথা কন? নওশাদের বিয়ের কথা। এখনই ভাবতাছি না, তালাকের বেশি দিন হয় নাই, এখনো হয় কিছু ভুলতে পারে নাই। লগে পারিবারিক ঝামেলা তো আছেই, তার উপরে বেকার। আমি এখন চাইতাছি যে কোনো উপায় দেশের বাইরে পাঠাইয়া দিতে। দেশের বাহিরে পাঠাইয়া দিলেই কি সব সমস্যার সমাধান হইয়া যাইব? বিয়ে করলেই বুঝি সমাধান হইব? একবার তো করছেই, এখন রোজগার শিখুক, তারপর না হয়। সুযোগ কিন্তু সবসময় আইয়ে না। ওই বিয়া ভুল আসিল, তাই বইলা পরেরটাও যে ভুল হইব তার কি নিশ্চয়তা আছে? সুযোগ? বাপের এক পোলা হইয়াও আমার আব্বাই এই গ্রামে এত বড় পরিবার গঠন কইরা কেমনি টিকা থাকতে পারছে জানস? বুদ্ধি লইয়া জীবনে একলা একলা বেশি দূর আগানো যায় না, লাগে শক্ত বন্ধন। টেহা কামানোর সফলতা না। তোর চাচারা তোগো থাইকা শক্তিশালী, কারণ তাগো সন্তান আছে, বুদ্ধি আছে, ক্ষমতা আছে, পরিবার আছে। তোর কি আছে? নাজির উত্তর দিতে পারল না। কাশেম আলী শ্বাস ফেলে বললেন, প্রথম যখন আব্বা তোর লাগে আমার মিস্ত্রির বিয়ে ঠিক করেছিলাম, তখন ভাবছিলাম হয়তো তোর মাধ্যমে ওই বাড়িতে ঢুইকা তোগো থাইকা আমগো বেইজ্জতির প্রতিশোধ নিব। কিন্তু পরে জানলাম বিয়ের মূল কারণ তোর পায়ের তলার জমিন মজবুত করার লাইগা তার এই সিদ্ধান্ত। এখন হয়তো জিগাবি কেমনে, তুই একটু চিন্তা করলেই বুঝা যাবি। আগে মানুষের শক্তি ক্ষমতা বাড়ানোর লাইগা ক্ষমতাশালী পরিবারের পোলা মাইয়া বিয়া দিয়ে সম্পর্ক মজবুত করত। এই যে আমগর বাড়ির প্রত্যেকটা মাইয়ার নামজাদা বাড়িত বিয়া হইছে। বড় বুবু তমিজাত বিয়া হইছে মাওনার বেশ নামকরা রইস পরিবারে। মেজ বুবু আবেদার বিয়ে হইছে কালীগঞ্জের প্রভাবশালী খাবারের বড় পোলার লগে। সরলার বিয়ে হইছে ভুইয়া বংশে। কিন্তু জামাইডা অল্প বয়সে মইরা যাওয়ায় হের আইজ এই দুরাবস্থা। ভাইজানের 2 মাইয়ারও বড় পরিবারে বিয়ে হইছে। আমার শ্বশুরবাড়ির মানুষের শিক্ষিত, ভাইজানের ভাইয়ারা রাজনীতি করে। এইগুলাই হইল আমগো শক্তি। এর লাইগা কারো সাহস নাই সরাসরি আমগো ক্ষতি করার। তো পারিবারিক কাহিনী হইনা আমি কি করব? না শুনলে বুঝবি কেমনে? মেজ দুলাভাইয়ের 2 মাইয়া এক পোলা। বড়জনের বিয়া দিছে ভোগরা গ্রামের চেয়ারম্যানের নাতির লগে। কয়দিন পর চেয়ারম্যান হইব পোলার বাপে। হেরাখা বংশের মানুষেরা খুব প্রভাবশালী। ভাব একবার যদি নওশাদের লগে হের মাইয়ার বিয়ে হয়, তাইলে আত্মীয়তার সম্পর্ক কতটা মজবুত হইব। আওয়া যাওয়া লাইগা থাকব।
এইদিকে আমরা আছি, ওইদিকে খা বংশ, শক্তি বাড়ব। তোর চাচার কিছু করার আগে 10বার ভাবব। দুই বোনেও এক বাড়িতে মিলমিশ করে সংসার করব। পরে বিদেশ পাঠাইতে হইলেও না হয় পাঠাইস। নাজির সতর্ক হয়ে কিছুক্ষণ ভাবল। আচানক মনে পড়ে গেল বুড়োর সেদিনকার কথা। তার মানে বলল, সব জানার পরেও মাইয়ার বাপ রাজি হইব কেন? না হওয়ার কারণ নাই। মাইয়ার লাইগা উপযুক্ত পোলা খুঁজতাছে। আমি নওশাদের কথা কইছি, লগে আব্বাই যে ইচ্ছা আসিল হেইটাও কইছি। আব্বার কথা অনেক মানত। রাজি? তাইলে পৃথিবীতে যত গণ্ডগোল আছে সব ওই অর্থ সম্পদ আর ক্ষমতা লইয়া। হের অনেক সম্পদ, কিন্তু পোলা মাত্র একটা, তাও ছুড়ো। হেইগুলা চাচাতো ভাইগো থাইকা রক্ষার লাইগা তো মাইয়া জামাই এখন একমাত্র ভরসা। নওশাদের কাছে মাইয়া দিলে হেই মাইয়া আমগো গ্রামে আমগো কাছেই থাকবো। তো রাজি হইব না কেন? বাবার লাগা সময় লাগবো। ভাব, তবে বেশি সময় দেওয়ার যাইব না। আমরা তো শত্রু না নাজির। তুই আমার একমাত্র আদরের মাইয়ার স্বামী, তোর ক্ষতি কইরা আমগো কি লাভ? কাগো লাভ তা তুই ভালো করে জানোস। আমার মিস্ত্রির ভালার লাইগা যতদূর যাওয়ার প্রয়োজন আমি যামু। বিপরীতে নাজির নীরব রইল। আরিফের বাবা তখনই ডাকলো। কাশেম আলী হেসে বললেন, আইতাছি। আমনে গো ভাগ্নি জামাই, আমি কি পরিচয় করামু? গম্ভীর কণ্ঠে জামাতার উদ্দেশ্যে বললেন, মিস্ত্রির বড় মামা, সরকারি কলেজের মাস্টার। তার এক বন্ধু আবার ডিজি। আমগো মিস্ত্রিরে নিজের পোলার বউ হিসাবে ঘরে তোলার ইচ্ছা আছিল, কিন্তু আব্বা শেষ মুহূর্তে রাজি হয় নাই। হ্যার লগে খুব চতুরতার সাথে কথা কইতে হইব। নাজির হ্যাঁ না কিছুই বলল না, শুধু লোকগুলোকে দেখল। ভর দুপুর, অথচ তেজস্বী সূর্যকে আজ দেখা যাচ্ছে না কোথাও। আকাশটা মেঘলা, যেদিকে চোখ যায় সেদিকে সফেদ কুয়াশায় ঢাকা। শুক্রবারে জুম্মার নামাজ শেষে মসজিদে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হলো মরহুম আকবর মিয়ার মৃত্যু পরবর্তী 4 দিনের মিলাদ। আত্মীয় স্বজন যারা এলো তারা মিলাদ শেষে চলে গেল নিজেদের গন্তব্যে। মসজিদ থেকে বের হতে নাজির নওশাদের পথ রোধ করে দাঁড়ালেন নজরুল আলম এবং কাশেম আলী, দুই ভাই। তাদের সঙ্গে অলিউল খানের পরিচয় করিয়ে দিলেন, বিশেষ করে নওশাদকে। লোকটার হাবভাব দেখে বোঝাই গেল ছেলেটাকে বেশ মনে ধরেছে তার। কথাবার্তা শেষে ভিন্ন পথ ধরল দুজন। নওশাদ মিনমিন করে বলল, লোকটার হাবভাব খুব একটা সুবিধার লাগলো না। অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। কি কথা হয়েছে তোমাদের মধ্যে? পেছনে 2 হাত রেখে সামনে তাকিয়ে হাঁটছে নাজির। প্রতি উত্তরে সরাসরি বলল, তোমার বিয়ার ব্যাপারে কথা হইছে? নওশাদ পথে মধ্যেই থেমে দাঁড়ালো। অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? ওই লোকের নাম আলিউল খান, তোর ভাবির মেজো ফুফা। তার জামাইয়ের লগে তোর বিয়ার প্রস্তাব রাখছে আমার কাছে। তুমি কি বলছো? এখনো কিছু কই নাই। না করে দেবে? কেন? মাইয়া বংশ সবই তো ভালা। তোর ভাবির ফুয়া তো বোন লাগে। সংসারে অশান্তি হইব না। এক লগে মিলমিশ কইরা দুইটাই সংসার করব। তালাক হয়েছে মাস 6ও হয়নি, এর মধ্যে আবার বিয়ে? লিলি না কলি জানি না, হয়তো ঠিকই তালাকের পর বিয়া করতে যাইতেছে। তাইলে তোর কি সমস্যা? পুরুষ মানুষের এত দুর্বল হইলে চলে না নওশাদ। প্রেম ভালোবাসা বলতে এই দুনিয়াতে কিচ্ছু নাই। যে তোরে যতটুকু গুরুত্ব দিব তুইও তারে ঠিক ততটুকুই দিবি। বেশি দিতে গেলে মাগনা মারা খাবি। তুমি জানলে কিভাবে? জানছি একভাবে। তোরে যে আবার ভূমি অফিসে যাইতে কইছিলাম, গেছিলি? হ্যাঁ। কি বুঝলি? তুমি যা বলছো তাই ঠিক। জায়গা জমির পরিমাণ আমাদের ধারণার চেয়েও বেশি। মূল শহরের মধ্যে বেশ কয়েক বিঘা জমি রয়েছে। কয়েকদিন পর তার দাম আরও বাড়বে। কার নামে? 2 চাচারই আছে, তবে বড় চাচার একটু বেশি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সিরাজ মামুরও কিছু শতাংশ আছে সেখানে। জানোয়ারের বাচ্চারে মামু কোষ না, মাথায় রক্ত উইড়া যায়। আমি বুঝতে পারছি না এতগুলো সম্পদ তাদের নামে গেল কিভাবে। জমি জমা ভাগ হয়েছে তো দাদার মৃত্যুর পর। তাহলে আব্বা কেন পেল না? বলদ, আব্বার টিপসই নিয়া নিজে কোন নামে সব করছে। আব্বা টিপসই দিবে কেন? তুই অকেজো, চলতে পারুস না, স্পষ্ট করে কথা কইতে পারুস না। তোর আগে পিছেও সাহায্যের কেউ নাই, আছে শুধু ছুটু ছুটু 2টা পোলা। এখন আমি যদি বন্ধ করে ঢুইকা তোর দুর্বল আঙ্গুলটা ধইরা দলিলের মধ্যে নিজে নিজে টিপসই দেই, তাহলে কিছু করতে পারবি? যদি কই মুখ খুললে তোর পোলা 2টা মাইরা ফেলামু, তারপরে কি মুখ খুলবি? বাপ হিসেবে সন্তানের প্রতি ভালোবাসা নাই?
হতভম্ব হয়ে গেল নওশাদ। সে এসব জটিলতা নিয়ে এত গভীরভাবে ভাবতে পায় না। চোয়াল শক্ত করে বলল, জালেম সব কয়টা। যেটা কইছি সেটা করছোস? কথা বলে এসেছি, একটু সময় লাগবে। আর পাসপোর্ট অফিস গেছিলি? টাকা পয়সা কত লাগবো? আগে আগে না কইলে সময় মতো জোগাড় করবো কেমনে? ভাষা শিখতে হইব না? লেখাপড়া তো কম করস নাই, ইংরেজি তো পারোস নাকি? আমি কোথাও যাচ্ছি না, তোমার সাথে এখানেই থাকবো। থাপড়াইয়া তোমার আউ বাইর করমু। এনে থাকা কি ছিড়বা? বেকার খাওয়া চলবো না, শত্রুর মাঝেও থাকার দরকার নাই। তুমি যা করো তাই করব, তবুও কোথাও যাব না। সব কষ্ট তুমি একাই কেন সারা জীবন বহন করবে? সব দায়িত্ব কি শুধু তোমার? দেখ নওশাদ, তর্ক করবি না। এটাকে তর্ক বলে না। এমনিতে আমি স্বার্থপরের খাতায় নাম লিখিয়ে ফেলেছি। আমায় দিয়ে এসব আর সম্ভব নয়। আমার কি দায়িত্ব বলতে কিছুই নেই? সব জানার পরেও তোমাকে একা রেখে চলে যাব? কখনোই না। বাবা মা আমারও, সব কিছুর হিসাব নেওয়ার দায়িত্ব আমারও আছে। ধমকাতে গিয়েও নিজেকে সামলে নিল নাজির। ঘন ঘন শ্বাস ফেলে শান্ত হওয়ার চেষ্টা করলো। গম্ভীর স্বরে বলল, তোর সামনে দুইটা বিকল্প আছে, হয় বিয়া কর নয়তো বিদেশ যা। তুই কোনটা করবি তা তোর ব্যাপার। আর কোনো সময় তোরে দেওয়া হইব না, যা করার কর, তবে এই বছরই। আমার সময় লাগবে। সময় লইয়া একলা একলা মরো। আমার বউয়ের ঠেকা পড়ে নাই তোমারে রাইন্দা খাওয়াইতো। নওশাদ ভিন্ন পথ ধরল। নাজির চেয়েছি জিজ্ঞেস করলো, কই যাস কিরে? নওশাদ উত্তর দিল না। গন্তব্যহীন পথে হাঁটা ধরল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল নাজির। সেও আর দাঁড়ালো না, চলে গেল নিজের কাজে। বিল্লাল ভাইয়ের দোকানে গিয়ে গরুগুলোর একটা ব্যবস্থা করতে হবে। বিল্লাল ভাই হচ্ছেন মিষ্টি দোকানের মালিক, যেখানে প্রতিদিন নাজিরের খামার থেকে দুধ যায়। বাড়ি থেকে গরু হারানোর শোক এখনো যায়নি তার মধ্যে। এই ভাইটাকে নিয়ে যে সে কি করবে? সন্ধ্যার কিছুক্ষণ আগে মিসের নানা বাড়ির সবাই বরিশালের উদ্দেশ্যে রওনা দিল। পারুল রান্নাবান্না করে তাদের খাবার দিয়ে দিলেন। বাবার ডায়াবেটিস, বাইরে খাবার খেতে পারে না। কিছু মুহূর্তের মধ্যেই মাস্টার বাড়ি হয়ে গেল শুনশান নীরব। মাহবুব চলে গেল, ফাহমিদা গেল না। বাপের বাড়িতে কয়েকদিন সে থাকবে। মাগরিবের নামাজ পড়ে শ্বশুরবাড়ি এলো নাজির। মিষ্টি যেন তার অপেক্ষাতেই এতক্ষণ বসেছিল। আপাদমস্তক কালো বোরখা নিখাপ দিয়ে আবৃত। নাজির শাহ শহর থেকে এনে দিয়েছিল তাকে। দীর্ঘদিন সংসার ছেড়ে বাপের বাড়িতে আর মন টিকছে না তার। এই বিশাল বাড়িটা দাদাজান ছাড়া শূন্য লাগে। বাড়ির সবাই থেকে বিদায় নিয়ে বের হলো দুজনে। বহুদিন পর পাশাপাশি হাঁটছে তারা। দূরে কোনো এক গাছে প্যাঁচা ডাকছে। গুরুজনরা থাকলে নির্ঘাত বলতো অসমে প্যাঁচার ডাক মানে অশুভ কিছু হতে চলেছে, খারাপ লক্ষণ। কিন্তু নাজির কুসংস্কারে বিশ্বাস করে না। আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি থাকতে জগতের কোনো অশুভ শক্তির ক্ষমতা আছে নাকি সৎ বিশ্বাসী মানুষদের অনিষ্ট করার? নীরবে হাঁটছে দুজন। এই লোকের নীরবতা এখন আর মিসির ভালো লাগে না, তাই সে নিজেই বলে উঠল, বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে। বাজার সদাই কিছু আছে? দুপুরে কি খেয়েছেন? বাড়িতে গিয়া চুপচাপ শুইয়া থাকবা, তোমার কিছু করতে হইব না। তাহলে খাবো কি? দুপুরে ছোট চাচির ঘরে খাইছি, সকালে বাজার করে আনছিলাম, বিকালে রাইতের লাগা তারি দিয়ে রান্ধাইছি। মিসি সন্তুষ্ট হয়ে মুচকি হাসল। স্বামীর হাত জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে আহ্লাদি সুরে বলল, কত ভালো যত্নশীল আমার স্বামী। ঢং। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো নাজির, কিন্তু মিশ্রি ছাড়ল না। বাড়ি পৌঁছানো পর্যন্ত সেভাবেই শক্ত করে ধরে রাখলো। উঠোনে নারীরা বসে গল্প করছে। রাত হয়ে যাওয়ার পরও কলিমের মা আজ সাবাড়িতে বসে আছেন। কলিমকে নিয়ে রাতের খাবার খেয়ে তারপর তাকে বাড়ি ফিরতে বলেছেন ফরিদা। তাদেরই দেখতে ফরিদা জিজ্ঞেস করলেন, আয়া পড়ছস তোরা? নাজির উত্তর দিল না। তালা খুলে ঘরে ঢুকলো। আজকাল এই মহিলাকে সে এড়িয়ে চলে, ডাকলেও সাড়া দেয় না, মুখের দিকে তাকায় না, ইচ্ছে করে জানে মেরে ফেলতে। কিন্তু এত সহজ মৃত্যু কি আর এদের দেওয়া যাবে? আকাশসম পাপের সাজা কখনোই সহজ হতে পারে না। ফরিদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পোলাটার যে কি হইছে, এমন আর কথা শুনে না। সংসার আলাদা হওয়ার পর থাইকা এড়াইয়া চলে। এখনো বুঝতাছেন না ভাবি? আমি তো আগেই কইছিলাম, কান পড়া দিচ্ছে। শত্রুর বাড়ির মাইয়া ঘরে তুললে এই অবস্থাই হইব। হেরাই বিষ ঢালতাছে, তাবিজও করতে পারে।
ফরিদা মুখ ভার করে বসে রইলেন। চিন্তা কিছুতেই যেন তার মাথা থেকে যাচ্ছে না। আসলে কি বউটা কান পড়া দিচ্ছে? সেও শাশুড়ি পথে হাঁটলে তো বড়ই অসুবিধে। মর্জিনা ফটকে দরজা লাগাতে লাগাতে বিদ্রুপ করে বললেন, পোলার এতদিনে সুবুদ্ধি হইছে, কাল নাগিন চিনা ফেলছে। তুই বুঝি বালা, শুধু তোর জামাইয়ের লইগা এখনো সোজা হইয়া দাঁড়াইয়া থাকতে পারতাছস। জামাইল লাইগা আমার হ্যাট মেয়ে দাঁড়াইয়া আছি। আমার বাপ ভাইয়ের ক্ষমতায় এই শাহবাড়ির রাজকুইরা খাইতেছি। এখন তো আমার আবার তিনটা পোলাও আছে। এত দিমাগ ভালো না। আমিও তো এইটাই কই। ফরিদা চোখ রাঙ্গালেন। মর্জিনাটা বেশ বেড়েছে, সরাসরি কিছু বলতে পারে না, পাছে না আবার ঝামেলা পাকায়। বিড়বিড় করে বললেন, আগে জানলে এটারই রাস্তা থাইকা সরাইতাম। বিস্মাত অহন আবার লগে আর একটা আইয়া জুটছে। কলিমের মা কিছু বললেন, কিন্তু তিনি তা শুনলেন না। উঠে দাঁড়ালেন। কালি মাইলে ভিতরে ডাক দিস, রাতের খাওন খাইয়া বাড়ি ফিরবি। কলিমার মা খুশি মনে মাথা নাড়ালেন। পোশাক বদলে হাত মুখ ধুয়ে এসেছে মিশ্রি। যত্ন করে সাজানো গোছানো ঘরটার বিচ্ছিরি অবস্থা দেখে রাগে দুঃখে বুড়োজোড়া কুঁচকে গেল তার। সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। আলনার পোশাকগুলো ভাত ছাড়ে একটার পর আরেকটা রাখা। বিছানাটা কতদিন ধরে ঝাড়া হয় না কে জানে। বিয়ের পর পুরুষ মানুষগুলো কেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ভুলে যায়। এই অবস্থাতেই কোমরে আঁচল গুজে ঘর পরিষ্কার করলো সে। জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ক্লান্ত দেহ নিয়ে বসে পড়ল বিছানায়। নাজির বাইরে থেকে এলো। ঘরে এসে পরনের শার্টটা বদলেই কোথায় যেন চলে গিয়েছিল। মিসি তাকে দেখে অভিযোগের সুরে বলল, পাড়ার মতো ঘর এলোমেলো করে রেখেছিলেন কেন? আগে তো এমন ছিলেন না। তুই পাডি আগে কি বউ আসিল? মুখ সামলে সামলামু না। যান, কথা বলবেন না। 100 বার গুমু। ঠিকই তো কইছিলা জীবনে প্রেম করো নাই। ওইদিকে মামাগো ভাইয়ের লগে বিয়া ঠিক হইছিল, আমারে রাইখা পালাইতেও যাইতে চাইছিলা। যুক্তি কি দিবা? এসব কে বলেছে? যার ইচ্ছা হইছে কইছে। বিয়ে ঠিক হলেই যে প্রেম থাকতে হবে এমন কোনো কথা নেই। আমি মেয়েটা খুবই ভালো এবং ভদ্র। এমন মেয়ে পাওয়া আপনার 14 পুরুষের ভাগ্য। নাজির শাহ জিতেছে। হাততালি দিয়ে বাহবা দিল মিশ্রি। নাজির মুখ বাঁকিয়ে ভেঙচি কাটল। আলমারি থেকে একটা মোড়ানো ছাপা কাগজ বের করে পাশে বসলো। সরু দৃষ্টিতে তাকিয়ে তার কাজকর্ম দেখছে মিশ্রি। মোড়ানো কাগজটা খুলতে বেরিয়ে এলো খয়েরি রঙের বেশ কতগুলো কাছের চুড়ি, সাথে একটি আলতার বোতল। স্ত্রীর হাত টেনে নিয়ে এক একে চুড়িগুলো পরিয়ে দিল নাজির। ফর্সা হাত দুটোতে খয়েরি চুড়িগুলো যেন আরো বেশি ফুটে উঠল। মিশ্রি জিজ্ঞেস করলো, কি উপলক্ষে? এই দিন না আবদার করলা? বহু বছর পেরিয়েছে। গুনতে পারো তুমি? আপনার থেকে ভালো আছি। আচ্ছা। এতদিন পর কি মনে করে? কথায় কথায় রাগ কইরো না তো। তারা বোন বিবি, ঝামেলায় আসিলাম তাই কেনার কথা মনে আসিল না। সময় সুযোগও পাই নাই। আজ শহরে গেছিলাম তাই ফেরার পথে লইয়া আইছি। তারামন বিবি, আরেকবার এই নামে ডাকলে খবর করে ছাড়ব। এবার বলেন, শহরে গিয়েছিলেন কেন? গোয়ালের গাভী দুইটা মইরা গেছে। কিভাবে? কেউ বিষ দিছে। কে? কি জানি। আপনি জিজ্ঞেস করেননি? জিগাইলেই কইয়া দিব। তাও ঠিক, নিশ্চিত বাড়ির কেউই করেছে। না হলে কার সাহস আছে এমন যাদের লোকের সম্পদে হাত দেওয়ার? জীবনের মায়া নেই? আমি যাত্রেল তো কি, বউয়ের সামনেই মাঝে মধ্যে একটু মিষ্টি মিষ্টি, বাইরের লোকের সামনে ভয়ঙ্কর। আমি জানি না ভেবেছেন? যাইন না উল্টাইয়া দিছ। অপ্রয়োজনীয় মানুষের সামনে ভয়ঙ্কর থাকাই ভালা। মানুষ সবসময় শক্তের ভক্ত, নরমের জম। ক্ষুধা লাগছে, পাকনামি বাদ দিয়ে আইও, খাইয়া ঘুমাইয়া পড়ি। আপনি খান, আমি এখন পায়ে আলতা লাগাবো। যা ইচ্ছা করো, আমার সামনে আইয়া রং ডং করবা না। আমি একটুও দেখবো না। আপনি না দেখলে জাহিদকে ডেকে এনে দেখাবো। নাজির চোখ রাঙ্গালো। দিন দিন তার বউটা একেবারে তার মতো হয়ে যাচ্ছে। মুখে কিছু আটকায় না। নাজির একাই খেতে চলে গেল। মিশ্রি রাত জেগে আলতা রাঙ্গালো 2 পায়ে। চুড়িগুলো খুলল না, বরং পরনে পোশাক বদলে পরল বিয়ের সেই লাল টুকে বেনারসি শাড়ি। তাকে বেনা বলেও সেই রাতে তার চিরল বিরল রূপ দেখে নাজির শাহ মারাত্মকভাবে পিছলে গেল। কনকনে শীতের রাতে উঠল প্রেমের ঝড়। দুঃসময়ে মেদ বেশি হলেও সুসময় আর শোকের দিনগুলো খুবই দ্রুত যেন কেটে যায়। পৌষের সপ্তাহ 2 পেরোলো।
ধরায় আগমন ঘটল হাড় কাঁপানো শীতের। শহরের তুলনায় গ্রামে শীত পড়ে একটু বেশি, তবুও চারিদিকে বিরাজ করছে খুশির জোয়ার। আর কয়েকদিন পরে বাড়িতে বিয়ে, নাজমুলের বিয়ে। চেয়ারম্যানের ডেরায় ছোটখাটো মদ্যপানের ব্যবস্থা করা হয়েছে। আমিরুল শাহ, সিরাজউল্লাহ সহ বেশ কয়েকজন গণ্যমান্য মানুষও উপস্থিত সেখানে। শুধু মমিনুল শাহ অনুপস্থিত। মর্জিনা নেশাপানি খাওয়া পছন্দ করেন না, এই জন্য বিয়ের পর বটি নিয়ে একবার তাকে তাড়াও করেছিলেন। শ্বশুরবাড়ি খবর পৌঁছে যাওয়ার পর শ্বশুরমশাই এসেও জামাতাকে শাসিয়ে গিয়েছিলেন। যদিও তিনি এখন আর বেঁচে নেন, তবে তার দুজন ছেলে আছে। মেয়েটা তেজও কমেনি। সিরাজউল্লাহ এক বোতল ইতিমধ্যে শেষ করেছেন। মাতাল অবস্থায় বলেন, বুইরা মরছে, চারিদিকে শান্তি ফিরাইছে, বেশি সৎ মানুষের লাগিয়া এই দুনিয়া না। আতাউল রহমান তাল মিলিয়ে বলেন, তবে দেরি কইরা ফেলাইছে, জীবনটা ঝালাপালা কইরা দিছিল। আতাউর এইটা করো না কান, ওইটা করো না কান, সৎ থাকো তো হেনতেন। আমিরুল শাহ আজ বেশি একটা খাননি, মাত্র এক গ্লাস খেয়েছেন। বিরক্ত প্রকাশ করে বলেন, তাতে তোমার কি সিরাজ? তোমার তো কখনো কিছু কয় নাই। ওইসব আমনে বুঝবে না দুলাভাই, আমনে ইতর লুবি হইলেও গাদা। বেশি খাইয়া ফালাইছো, যাও বাড়িতে তো যাও। তোমার পোলাগোর মধ্যে কেউ আইছে, একলা একলা কেমনে যাইবা? আমনে আছেন না, আমনের লগে যামু। নাজি দেখলে তোমার খবর করে দিব, তার উপরে মাতাল। হেরে ডরাই আমি? হালপুতের উজানি উঠছে, আমার সোহেল রে চর মারছে, একদিন পাইলে গলায় পাড়া দিয়ে ধরব। অত সহজ না সিরাজ, হ্যাঁ সুবানের মতো নরম, একলা মানুষ না। ওইসবে কিছু হয় না দুলাভাই, বুইরা হন আর নাই, তাই ধরলে ছুটতে পারবো না। আমি গেলাম, তোমারটা তুমি বুঝা লাও। নরম মানসি গো আচমকা থাবা দিয়া ধরতে হয়, কিন্তু কঠিন মানসি গো লগে খেলতে হয় অন্যভাবে। আগে তাগো দুর্বলতায় হাত দিতে হয়, তারপর তাগো কেচ্ছা খতম। ঠিক কইছি না চেয়ারম্যান সাহেব? সিরাজউল্লাহ শব্দ করে হেসে উঠলেন, তবে আতাউর হাসলেন না। লোকটাকে তিনি মোটেও পছন্দ করেন না। আমিরুল শাহর জন্যই শুধু সহ্য করেন। আমিরুল শাহ সেখান থেকে বেরিয়ে এলেন। দিন দিন ঘর সংসার থেকে তার মন উঠে যাচ্ছে। এত বড় একটা বাড়ি, এত শত সম্পদ, অথচ নিজের বলতে কোনো মানুষই নেই। মাঝে মধ্যে বুকে ব্যথা ওঠে। এই তো সেদিন স্বপ্নে বাবাকে দেখলেন ছেলেবেলায় 3 ভাইয়েরা মিলে মাঠে লাটিম ঘোরাচ্ছে। মা ডাকতে ছুটে এসে 3 জন মিলে নেমে পড়লেন পুকুরে। একসঙ্গে হাসতে হাসতে সাঁতার কেটে গোসল সেরে এসে খেলেন মায়ের হাতে সুস্বাদু ভাজা মাছ দিয়ে গরম ভাত মাখা। আহা কি স্বাদ! তখনকার মতো এখন আর ভাতের স্বাদ নেই। চোখ ঘোলাটে হয়ে উঠল আমিরুল শাহর। দাড়িতে হাত রেখে বুঝলেন পেকে গেছে। অবচেতন মনে কবরখানার কাছে এসে উদাস চোখে আলো জেলে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলেন, আর ফেরার উপায় নাই। একবার ভুল করলে শুধরানো যায়, কিন্তু বারবার ভুল করলে তো শুধরানো তো যাই না, বরং তার ঢাকার লেগে আরো ভুল করতে হয়। উল্টো পথে হাঁটা ধরলেন তিনি। কিছুক্ষণ ভেবে নিজ মনে পুনরায় আওড়ালেন, মানুষ ভুল করা না বুঝা, কিন্তু আমি করছি বুঝা, তাই এটা ভুল না, এটা অন্যায়। অন্যায় ঢাকার লেগা যা করা সব করতে হইব। সুবান, তুই হায়রা গিয়াও জিততে গেলি। কোনো প্রকার শব্দ না করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন তিনি। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন পুরনো মাটির ঘরের দিকে। এই ঘরে একসময় বাবা মা সহ তারা 3 ভাই বাস করতেন। আমিরুল শাহ দাঁতে দাঁত পিষলেন, দুদিকে মাথা ঝেড়ে বিড়বিড় করলেন, সময় থাকতে এই বোধ কই আসিল? এই বোধ মায়া স্মৃতি দিয়ে এখন আমিরুল শাহ কি করব? অন্ধকার নিস্তব্ধ রাতে ভেসে এলো মেয়েলি কান্নার শব্দ। ছেলেটা আজও বউ পেটাচ্ছে। লোকটা সব রাগ তুঙ্গে উঠে গেল। দালানের ভেতর ঢুকে বড় ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে হেরে গলায় চিৎকার করে বলেন, জানোয়ার নেমো খারাম, বউ পিটাস কেন? বাড়াইয়া হাড্ডি গুড্ডি ভাইঙা দি মনে বাইর ঘর থেকে। মামার বাপের মতো নইছস। সমস্ত চেঁচামেচি মুহূর্তে থেমে গেল। পিতাকে ভীষণ ভয় পায় সামিউল, তাই দরজা সে খুলল না। পোষে শীতে ঠকঠক করে কাঁপছে জনজীবন। শ্বাসকষ্ট আর নিউমোনিয়া বাসা বেঁধেছে শিশু থেকে বৃদ্ধ সকলের দেহে। ঘন কুয়াশার চাদরে মোড়া ধরণীতে দিকবিদিক খালি চোখে দেখা দুষ্কর। ফজরের নামাজ শেষে কবর জিয়ারতে এসেছে নাজির। এটাই বর্তমানে তার নিত্যদিনের অভ্যাস। বিশেষ করে আকবর মিয়ার ইন্তেকালের পর থেকে এদিকে এক একে দাদা দাদি, বাবা এবং আকবর মিয়ার কবর জিয়ারত করে বাড়ি ফিরল সে। 3 পাশে 3টি রান্নাঘর থেকে কালো ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। একপাশে ফরিদা
এবং বিধি। অপর পাশে রান্না করছে মর্জিনা। নাস্তা শেষে পরিবার নিয়ে বাপের বাড়ি যাবেন তিনি। ওখানকার নিজেদের আত্মীয়দের একটি মেয়েকে ছেলের জন্য পছন্দ করে কয়েকদিন আগে আংটি পরিয়ে এসেছিলেন। আজ সে মেয়ের সঙ্গেই ঘরোভাবে নাজমুলের বিয়ে। ধুমধাম করে বিয়ে করার ইচ্ছে ছেলেটা নেই। চাচাতো ভাইদের দেখে যার শিক্ষা হওয়ার হয়ে গিয়েছে। তবে মুমিনুল শাহ বলে দিয়েছেন বউ নিয়ে ফেরার পর বৌভাত করা হবে গোটা গ্রামের মানুষ আমন্ত্রণ জানিয়ে। নাজির সোজা হেঁটে চলে এলো নিজেদের রান্নাঘরের দিকে। বাড়ি থেকে উকি দিতে দেখতে পেল গায়ে কালো চাদর মুড়ি দিয়ে পিড়িতে বসে রাত্রে থাকা মিস্ত্রিকে। ভেতরে এসে স্ত্রীর পাশে বসে পড়ল সে। কড়াইতে উকি দিয়ে জিজ্ঞেস করলো, কি করো? আলু ভাজি? হ্যাঁ, রুটির সাথে খেতে ভালো লাগবে না? হ। একটি ছোট ডেক্সিতে আটার খামি মেখে রেখেছে মিস্ত্রি। বেলুন পিড়ি পাশেই ধুয়ে রাখা। শেষবারের মতো ভাজিটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখলো সে। চেষ্টা করলো রুটি বেলতে, কিন্তু কিছুতেই ঠিকঠাক হচ্ছে না। কোনোটা বাঁকা হচ্ছে, কোনোটা বা মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে। নাজির স্ত্রীর কাজ দেখে দীর্ঘশ্বাস ফেল। সংসার করার জন্য যাবতীয় তৈজসপত্র সে কিনে এনে দিয়েছে তাকে। রোজ পছন্দ মতো তাজা তাজা বাজারও করে। নাজিরের বাজারের হাত বরাবরই ভালো। চাচার সংসারে খাওয়াকালীন সেই প্রায়শই বাজার করত। মিস্ত্রির হাত থেকে বেলুনটা কেড়ে নিল নাজির। কিছু জিজ্ঞেস করার পূর্বেই বলল, তোমার বানানো রুটি আইজ আর খাওন যাইব না ময়না পাখি। দাও আমি বানাই, তুমি শাকতে শাকতে শেখো। মলিন মুখে মিস্ত্রি তাকিয়ে রইল স্বামীর হাতের দিকে। নাজির কলসির পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে খামি গোল করে বেলতে লাগলো। দুর্ভাগ্যবশত তার রুটিও গোল হলো না। পূর্বে কখনো বেলেছে নাকি? মিস্ত্রি হেসে বলল, আপনি নিজেই তো পারেন না। চোখ মুখ কুচকে নিল নাজির। পাশ থেকে তুলে নিল একটি গোল কাঁসার বাটি। সেটা দিয়ে আঁকাবাঁকা মানচিত্রের মতো রুটিটিতে চাপ প্রয়োগ করতেই হয়ে গেল গোল। তা দেখে এসে বড়াই করে বলল, তাইলে এইটা কি? যার মাথায় বুদ্ধি আছে সে পারে না এমন কিছু দুনিয়াত নাই। মিস্ত্রি ভারী অবাক হলো। এত সুন্দর সহজে একটা বুদ্ধি কিনা তার মাথাতেই এলো না। মন খারাপ হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে আবারও ভালো হয়ে গেল। দুজনে একসঙ্গে কাজ করাই সকালের নাস্তা দ্রুতই তৈরি হয়ে গেল। 3 জন মানুষের কয়টা রুটি বা আর লাগে? স্যাকা হতে হতে ওখানে বসে স্বামী স্ত্রী মিলে নাস্তা করে নিল। মর্জিনা ভাতের পাতিল উপর করে বললেন, সারাক্ষণ বউটার লগে চিপকা থাকে। দিন দুনিয়াতে কি আর কারো বউ নাই? শুধু তোরই বউ আছে রে নাজির। মিস্ত্রির গা ঘেঁষে বসে ঠান্ডা হাত দুটো আগুনের তাপে গরম করছে নাজির। উত্তরে বলল, আপনার হিংসা হয়? হ, হিংসায় জইলা পুইরা যাইতাছি। দেখাই বোঝা যায়, তা হিংসা কইতেন না। আপনার জামাই বুইরা হইলে কি হইব? আপনি এখনো সুন্দর আছেন। জোয়া পোলা দেখা আবার বিয়া দিয়া দিমু না হয়। কয়দিন আগে আমার জামাইয়ের বিয়া দিতে চাইছিলি, এখন আবার আমার বিয়া? তোরে 2 বেলা পিডান দরকার। আপনি ভালা মানুষ হইলে এই বেটার সংসার আর করতেন না। কেন, কি করছে আবার? উত্তর দিল না নাজির। মর্জিনাও ঘাটলেন না, ভেবে নিলেন মস্করা। বলেন, ভালা মানুষের মতো বউ লইয়া তৈরি থাক। 12টা বাজলে সবাই আমার বাপের বাড়ি মেলা দিম। না চাচি, কাম আছে। কাইলাতে কোন গোলামের পুতে জানি প্রোডাক্টে জাল ফালাইয়া বড় মাছডি সব লইয়া গেছে। আরে পাইলে পুষ্কুনিত ফালাইয়া ফিটামু। ওইদিকে সরিষা খেতে 2 বেলা পোলা পাইন গিয়া ফুলছি রে। নেট বদলাইয়া বড়ই কাটা দিতে হইব। আপনারা বউ লইয়া আইয়েন, বউ ভাতের সব কাম আমি নিজে তদারকি করবো। মর্জিনার মন খারাপ হলো। যায় রান্নাঘরের দিকে তাকিয়ে বলেন, তোমার পোলার বেলায় সবার যত তাল বাহানা, ধুমধাম কইরা বিয়া না দিয়া মহা ভুল কইরা ফেলতাছি যেন। কেউ যাইতো না। ফরিদাও বুঝলেন তাকে ইঙ্গিত করে বলা হচ্ছে, তাই বললেন, সামিউল হের বউ পোলাপাইন লইয়া যাইব, লগে পারবে যার আয়সারাও যাইব। এরপরেও তো তোর এত দুঃখ আইয়া করতে। আমি অহন তোগর লাগে গেলে কাল নতুন বউ বারণ কইরা ঘরে তুলবো কেডায়? হ্যাঁ, এত দূর থাইকা অতিথিরাও তো কমাইব না, রানবো বাড়বো কেডায়? সব কিছুর রাগলে হয়? মর্জিনা চুপচাপ কিছুক্ষণ ভাবলেন। কথা ভুল নয়, ফেরার পথে সঙ্গে করে মাকেও নিয়ে আসবেন ভেবেছেন। কয়েকদিন না হয় থাকবেন এখানে, তাই আর কিছু বললেন না। নওশাদ এসে সকালে নাস্তা করলো। তাকে যেতে বললেও সে গেল না। ভাই না গেলে সে গিয়ে আর কি করবে? বেলা পারতে স্বামী 3 ছেলেকে নিয়ে মর্জিনা বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নাজিরও চলে গেল বেলায়ের দিকে। তাজা একটা রুই মাছ এনে ধরিয়ে দিল কলিমের মায়ের হাতে। এবার আর নতুন করে গলে গরু তোলেনি সে। আগে যা ছিল তাই নতুন করে বাচ্চা কাচ্চা দিয়েছে।
বড় চাচার গরু চুরির টাকা অন্য কাজে জন্য সে তুলে রেখেছে ব্যাংকে। মিল্টন এলো দুপুরে, বাঁশবাগান থেকে বাঁশ কেটে এনে নাজিরের সাথে মিলে মাচার ঘর তৈরি করলো। নওশাদ জিজ্ঞেস করলো, এগুলো দিয়ে কি করবে? পুষ্কুন্নির কাছে বসাইয়া আজ সারা রাত মাছ পাহারা দেওয়ামু, চোরের চুরি করার শখ মিটাইয়া দিমু। আমার মনে হয় এইটা ওই পাড়ার সিদ্দিক আর মিন্নতের কাজ। এই দুইটাই ছাড়া আর কার এত বড় সাহস লাগে চেয়ারম্যানের চেলা থাকতে পারে না? সারাদিন চেয়ারম্যানের পা চাটে, রাইত হইলে এর ওর বাড়িতে চুরি করে। মিন্নতে বইরা মানুষ অয় হইব না, বাকি দুইটাই হইলে হইতে পারে। খালি হাতে নাতে ধরতে পারলে এরপর বুঝামু নাজির শাহ। নাজির শাহর জিনিস সে হাত দেওয়ার মজা। দুপুরে রান্নার আয়োজন শুরু করলো মিস্ত্রি। ভাতের চাল বেছে কলপারের দিকে পা বাড়াতেই নাজির বলল, শীতের মধ্যে বেশি কিছু রানতে হইব না, ফুলকপি আলু সিম দিয়া মাছ রাইন্দা থো। আমি ফুলকপি খাই না, কেন? গন্ধ সহ্য হয় না। তাইলে তোমার লাগা মাছ ভাজা তুললে রাখো, নাকি ফুলকপি বাদ দিবা, যেইটা ইচ্ছা। মিস্ত্রি মাথা নাড়িয়ে চলে গেল। যতটুকু কাজ করার তা করে মিল্টনকে নিয়ে পুকুরে চলে গেল নাজির। শীতে মাছ চাষে বেশি লাভ। গত শীতেও পুকুরে মাছ চাষ করেছিল সে। ফলন বরাবরই ভালো। আল্লাহর রহমতে সে যে কাজেই হাত দেয় সেই কাজে সফল হয়ে আসে। পাড়ের মধ্যে সুন্দর করে মাছা বাঁধলো নাজির, তার উপরে আবার দিল ছাউনি, যাতে খুব সহজে ভেতরে দুজন মানুষ এই শীতের মধ্যে আরামে বসে বা শুয়ে পাহারা দিতে পারে। দুপুরে রান্না বান্নার মাঝখানে সিরাজউল্লাহ এলেন। বাড়ির ভেতরে পা রেখে হাস্যোজ্জ্বল মুখে বোনের উদ্দেশ্যে বলেন, কি রান্ধো বুবুজান? আচানক ভাইকে দেখে চমকালেন ফরিদা। মাঝখানে কতগুলো মাস আসেনি, ইদানিং যেন যাতায়াত একটু বেড়ে গিয়েছে। রাগ দেখিয়ে বললেন, এইটা তোর আওয়ার সময়? একটু আগে আইলে তো ভাত বেশি কইরা রান্তাম। কোপের মোরগটাও ভালো বড় হইছে, তোর লাইগা তুইরা রাখছিলাম। রাখো তো তোমার মুরুক, তুমি যেটা দিয়া বাদ দিবা আমি সেইটা দিয়ে তৃপ্তি সহকারে খাইয়া ফেলাম। তোমার রান্দা একেবারে আম্মা লাহান, সেই স্বাদ। ভাইয়ের প্রশংসায় খুশি হলেন ফরিদা। লাউয়ের তরকারিতে ধনেপাতা ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিলেন কড়াই। বলেন, তোর দুলাভাই বাড়িতে নাই, ঘরে গিয়া বজা। এই বাড়ি থাকলেই কি আর না থাকলেই কি, হের কথা আর কইও না। কি হইছে আবার? অনুশোচনা জন্মাইছে বুকের মাঝে। তোমার মতন ভালা মানছে নাটক রান্দা গোসল শেষ কইরা আহি, পরে কথা কমু না নে। বাড়ি খালি খালি লাগে কেন? তোমার সুন্দরী যার হের সাউল কই? নাজমুলের বিয়া আইস, তাই বাপের বাড়ি গেছে। বিয়া? আমার তো মুমিনে কিছু কইল না একবার। তার লাগিয়া বাপের বাড়ি গেছে কেন? বাড়িঘর সাজানো না কেন? পুরাই অনুষ্ঠান কইরা নাকি বিয়া করতো না, করলে ঘরোয়াভাবে কাজী রাইকা করবো, তাতেই হ্যার মা রাজি, তাই গেছে গা। একটু পরে আমাকে বউ নাতিরা যাইব। নাজির কই? যাইব না? না, সারাক্ষণ তো কামেই পইরা থাহে। মাঝখানে একবার জানি কি হয়েছিল, সব সাইরা দিয়া চুপ হইয়া গেছিল, এখন আবার দেখি শুরু করছে। ওরে আমি বুঝি না। সিরাজউল্লাহ প্রতি উত্তর না করে আশেপাশে তাকিয়ে দেখলেন ভিটের পাশের রান্নাঘর থেকে ধোয়া আর তেল মশলার শব্দ আসছে। বড় বড় কদম ফেলে ওদিকে গিয়ে দাঁড়ালেন তিনি। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলেন, নাজিরের বইয়ে কি রান্দে? হঠাৎ অপরিচিত পুরুষ কণ্ঠ শুনে লাফিয়ে ওঠে মিসি। মাথার ঘোমটা আরেকটু টেনে জড়সড় হয়ে বসে। সিরাজউল্লাহ দৃষ্টি মেয়েটির দিকে স্থির, হেসে জিজ্ঞেস করলেন, কার মাইয়া জানি তুমি? নজরুল নাকি কাশেমের? কাশেম আলী আমার আব্বা। বাপের বাড়ি যাও না? যাই তো। নাজিরে যায় না? শ্বশুর বাড়ির লগে সম্পর্ক কেমন? আগে তো সহ্যই করতে পারতো না। তিনিও যান, তবে থাকেন না। আমার বাপের বাড়ির সবার সাথে সম্পর্ক ভালো। দাদাজন তো ওনাকে খুব পছন্দ করতেন। লোকটার অতরের হাসি মিলিয়ে গেল। অন্যমনস্ক হয়ে বললেন, তাইলে তো অসুবিধা। মিস্ত্রি বুঝল না সে কথা, তাই রান্নায় মনোযোগ দিল। সিরাজউল্লাহ হাত মুখ ধুয়ে চলে গেলেন ঘরে। রান্না শেষে ভাত তরকারি ঘরে রেখে গোসল সেরে এলো মিস্ত্রি। নাজির কাজ শেষ করে এলো জহরের আজানের পর। এসে গোসল করলো দু ভাই। নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে উঠতে দেখা হলো সিরাজউল্লাহর সঙ্গে। নাজির ভুরু কুচকাল। লোকটা আজ আর আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলল না। না দেখার ভান করে পানি দিয়ে কুলি করে ভেতরে চলে গেল। নাজির ভাইয়ের উদ্দেশ্যে বলল, এই মালে ঘন ঘন বাড়ি যাইতেছে কেন? নওশাদ আনত স্বরে বলল, নির্ঘাত কোনো ষড়যন্ত্র পাকাচ্ছে, এজন্যই বলে শত্রুকে বেশি দিন বাঁচিয়ে রাখতে নেই। বাঁকা দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো নাজির।
রাগে কপালের রগ ভেসে উঠেছে, বলল, যা মাইরা দিয়ায়। চলো যাই, জাম্পেশ একটা প্রতিশোধ নিয়ে আসি। সবুর কর বেটা, শত্রু নির্মূল করতে শত্রুর পথই ধরতে হয়, সংখ্যার শক্তিতে যে তারা বেশি। দুভাই কথা বলতে বলতে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে নিজেদের ঘরে চলে গেল। মিসির নীরবে বিছানায় বসে স্বামীর দিকে তাকিয়ে রইল। কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে লোকটা। ঠিক সেভাবে আচমকা তাকে টেনে নিজের বুকের উপর ফেলল। জিজ্ঞেস করল, কি দেখো ময়না পাখি? কিছু না। কেন, হঠাৎ আবার কি হইল? ভালো লাগছে না। কেন? জানি না। চোখ মেলে তাকালো নাজির। স্ত্রীর সারা মুখে অসংখ্য চুমু দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, একটা তাল মিস্ত্রির দানা আইনা দেই, ভালো লাগবো। মিশ্রি দানা? হ, পোলা পাইন। কোথা থেকে? তোমার পেট ঠাইকা। ছাড়ুন আমায়। সারলে আম্মা হইবা কেমনে? মিস্ত্রি উত্তর দেয় না, লজ্জায় আড়ষ্ট হয়ে থাকে। বেশ কিছু সময় পেরোনোর পর বলল, রাতে না ফিরলে খবর আছে, আমি একা একা থাকতে পারবো না। এই জন্যই কইছি পোলা পাইন আইনা দেই। কয়টা চাও, এক হালি নাকি ডজন? বাড়িটা বইরা থাকবো, কি যে সুন্দর লাগবো। অসভ্য লোক। নাজির হেসে উঠল। স্ত্রীর লম্বা চুলের ভাঁজে হাত চালিয়ে একসময় ঘুমিয়ে পড়ে। তার সেই ঘুম ভাঙে বিকেলে আসরের আজানের ধ্বনিতে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আসতেই দেখলো সিরাজুল্লাহ এখনো যায়নি। নওশাদের ঘরে শিকল দেওয়া, কোথাও গিয়েছে হয়তো। ফতুয়া খুলে গায়ে শার্ট জড়ালো নাজির। ঘর থেকে বের হতেই স্ত্রীর উদ্দেশ্যে বলল, আমি ছাড়া কেউ ডাকলেও দরজা খুলবা না। মাগরিবের আগেই কাম শেষ কইরা ঘরে খিল দিবা। ভয় পাওয়ার কিছু নাই, আইয়া পড়বো। মিশি শুধু মাথা নাড়ল। ফটক পর্যন্ত যেতেই ফরিদা পিছু ডাকলেন। কই যাস নাজির? নাজির বিরক্ত হলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, পারল না। তিনি ফের জিজ্ঞেস করলেন, বাড়িতে আইবি কখন? আইজ রাইতে আর আইমো না। কেন, কিছু লাগবো? পিছন ডাকবেন না। না, কি লাগবো? এমনিতেই জিগাইলাম, আইবি না কে? মাছ পাহারা দিমু। নাজির আর দাঁড়াল না, সোজা হেঁটে গেল। ফরিদা চলে এলেন ঘরে। আমিরুল শাহ কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছেন। খেয়ে দিয়ে কেদারায় বসে আছেন। সিরাজুল্লাহ তার সামনে বসে হুক্কা টানছে। বোনকে দেখতেই জিজ্ঞেস করলেন, গেছে গা? দিন দিন সাহস বাইরে যাইতেছে, কাউরে মানে না, এমনকি আমারেও কিনা খুসা মারে, হুমকি দেয়। বিয়ার পর থেকে বদলাইছে। আগে আমার কথাই যা শুনতো, সম্মান করতো, সব হিসাব হতো, দিত। অথচ এখন আমারে পাত্তাই দেয় না, কথা কয় না, ডাকলেও শুনে না। ওই মাস্টার বাড়ির মাইনসে আর বউডায় কান পড়া দিতেছে, আমাকে বিরুদ্ধে উস্কানি দিতেছে। দিছো কেন বিয়া? আমি দিছি, আটকানোর কম চেষ্টা তো করি নাই। হাতের বাইরে যাওয়ার আগে সমস্যা উপড়ায় ফেলা উচিত। পোলাই যেই হেরাম। পারবি? এখন আবার দল ভারী হইছে। নওশাদেরও শহরে ফেরার নাম নাই। কেডাই জানতো এমন হইব? এমন কইরা তো মানুষ করি নাই। কেমনে কেমনে যে হইল ভাবতেই অস্থির লাগে। আমরা আবার কবে মাইন্সের লগে সরাসরি শত্রুতা করি, দুর্বলতায় হাত দিয়া দল কামাইয়া দিলেই হয়। ফরিদা ভুরু কুচকালেন। আমিরুল শাহ এতক্ষণ শুধু শুনছিলেন, এবার মুখ খুললেন। ঘন ঘন আওয়া দেখাই বুঝা যায় তোমার মতো বালা না। গলা জায়রা কাশো সিরাজ। সিরাজ কুটিল হাসল। ধোয়া ছেড়ে বলেন, সেই বহু বছর আগে যেইটা করছিলাম সেইটাই। এতদিন পার হইল, কিন্তু কোনো কাকপক্ষী কি টের পাইছে? আতকে উঠল লোকটা। চল শক্ত হয়ে গেল। বলেন, মুখ সামলাও সিরাজ, যুগ বদলাইছে। যতক নাজির সম্পর্কে তোমার বাইক না লাগে। আপন চাচারাই বাতিজারাই বালা চায় না, আর আমি তো চাচির ভাই। নাজিরের বহুডারে দেখলাম গায়ে গতরে চেহারায় বালাই সুন্দর। প্রথম দেখায় আমার সোহেলের অনেক মনে ধরছিল, কিন্তু নাজিরে কি করলো, ওই মাগির লেগে আমার পোলার গায়ে হাত তুললো। সোহেল নারাজ হইছে, আমিও নারাজ। ওই নাজিরের ডরে এই গ্রামে আর ঢুকতে পারে না। তবে তুমি করছে কেন? ও জানে না নাজির কেমন? লুচ্চামি বাদ দাও, খুন খারাপি আর চাই না। আগের গুলোয় না আবার ভারী পড়ে যায়, শান্তি পাই না আর। মাস্টার বাড়ি সরকার বাড়ি লাহান না, খুব শক্তিশালী। বুইরা মরছে তো কি হইছে, আর পোলারা কম না। এগো ঘরের গুলাও তো সেই তেজ। মায়ার চরিত্রে তো আগে থেকেই দাগ। বেশিরভাগ মাইন্সেও আমনের পক্ষে। করব কি, কোনো প্রমাণ থাকবো? পরিবেশ সুযোগ সব আমগো হাতের মতোয়। ভবিষ্যতে না আবার ওই মাইয়ার বংশই আমনের কাল হইয়া দাঁড়ায়।
তুমি এইবারও নিজের স্বার্থ চিন্তা করতেছো সিরাজ, আমি এইসবে নাই। আসিলেন কবে? আমার সোহেলটা বাপ বক্ত, যা কই সব শুনে। সেই পুলায় একটা আবদার করছে, কেমন না আমি আর থাকি। অনেক দিন পার হয়েছে, কি কও বুবু? ফরিদা চুপ করে রইলেন। কিছু ভাবছেন, সম্ভবত সিরাজুল্লাহ জানেন বড় বোনকে বোঝানো কঠিন কোনো কাজ নয়। এই বোনটা ভাই অন্তপ্রাণ, ওদিকে বিলকিসটা শয়তান, সারাক্ষণ ভাইকে সন্দেহ করে। দুলাভাইয়ের নিষেধাজ্ঞায় তেমন একটা সেদিকে ঘেঁষতে পারেন না তিনি। যদিও স্বাদের মতো অতটা ধনী নয় তারা। ফিসফিস করে বলেন, এইটাও আরেক নাজরিন বুবু, তোমার সাজানো সংসার ধ্বংস করতে চাইছে। বুইরা আকবর মিয়া কি এমনি এমনি নাতিন পড়াঠাইছে? এত ভাইবা লাভ কি? ভালা মানুষের লাগিয়া এই দুনিয়া না, এত ভালা মানুষ চাই যে কি পাইছো জীবনে? সমস্যা ডালপালা মেল্লা গজানোর আগেই গোড়া থাইকা উপড়াইয়া ফেলতে হয়, যেমন ফতে আলী শাহ আর নাজরিনের ফেলছিলাম। আমিরুল শাহ অশান্ত হয়ে উঠলেন। এসব আমার বাড়িতে চলবো না। নাজির জানলে সমস্যা পারবো, কারো ছাড়বো না। আর এমনিতেই এক ঘরে করে রাখছি, আর কি দরকার? ওই আমার হাউ করব, ওর মতো চুনোপুটিরে শেষ করতে সিরাজউল্লাহর এক হাতেই যথেষ্ট। বাপ মায়ের খবরই জানতে পারলো না, আবার বউয়ের খবর জানবো। নিজের কথা ভাবেন, একবার পাপ করলে আর পিছু হাঁটার পথ নাই দুলাভাই। আমিরুল শাহর বুক কেঁপে উঠল। কি করবেন, বলবেন, বুঝে উঠতে পারেন না। সিরাজুল্লাহ পৈশাচিক হেসে পান গুজে দেয় মুখে, হাঁক ছেড়ে ডাকেন আব্বাসকে। অথচ তাদের এই নোংরা ষড়যন্ত্রের কথা কেউ টের পায় না, জানতে পারে না। উঠোন থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করে গুছিয়ে রাখলো মিসি। জগ কলসি ভরে কলপার থেকে খাওয়ার পানি নিয়ে এলো। সন্ধ্যা নেমেছে বাইরে। গোয়ালে গরুদের পানি দিয়ে অজু করে ঘরে এসে খিল দিল দরজায়। মাগরিবের আজান দিতে নামাজ আদায় করে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। ঘুম ভাঙল খটখট শব্দে। কান উঠে বসলো মিসি। কান পাততেই শুনতে পেল পাশের ঘরে তালা খোলার শব্দ হচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে ভয়ত কণ্ঠে জিজ্ঞেস করলো, বাইরে কে? আমি নওশাদ ভাবি। থেমে পুনরায় বলো, ভাই বলেছে রাতের খাবার খেয়ে যেতে, তাই খেতে এসেছি। আমি বেড়ে দিব? প্রয়োজন নেই, আমি নিজেই বেড়ে নিতে পারবো। মিসি তবুও ঘর থেকে বের হলো। পেট চেপে ধরেছে, একটু ল্যাট্রিন যেতে হবে, অজুও করা প্রয়োজন। এই সুযোগে কাজ ছেড়ে আসা যাবে। নওশাদ তাকে দেখে জিজ্ঞেস করলো, ভাত খেয়েছেন ভাবি? না, উনি এলে খাবো। আচ্ছা, আমি খেয়েই চলে যাব। দরজা খুলবেন না, কার মনে কি আছে কে জানে।